শিক্ষার মান ধরে রাখতে পারলে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের নাগরিকদের জন্য শিক্ষা, গবেষণা এবং সৃজনশীলতার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। বর্তমানে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়ে 5টি অনুষদের অধীনে 7টি বিভাগ রয়েছে, যেখানে প্রায় 600 শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। তাদের পাঠদান করার জন্য বর্তমানে 55 জন শিক্ষক রয়েছেন। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 2000 শিক্ষার্থী এবং গবেষক তাদের শিক্ষা সম্পন্ন করেছেন। প্রায় 100 একরের উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস আগামী দিনগুলোতে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস। আপনারা জানেন, গত ব্রিফিংয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে প্রেরণ করতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়া দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ সহায়ক ভূমিকা পালন করছে। এ পর্যন্ত এই সমন্বিত প্রক্রিয়ায় 13 জন আহত চিকিৎসা সেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে 2 জন চিকিৎসা সেবা গ্রহণ করে দেশে ফেরত এসেছেন। এছাড়াও 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি তারিখ পর্যন্ত মোট 19 জনের ভিসা প্রক্রিয়া করা হয়েছিল। ইতিমধ্যে 14 জন ভিসা পেয়ে গেছেন। এই 14 জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অতি সত্বর পাঠানো সম্ভব হবে। এখানে উল্লেখ্য যে মুমূর্ষু 4 জন আহতকে এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে। আজকের ব্রিফিং এর লিখিত বক্তব্য এতটুকুই ছিল। গত সপ্তাহে বেশ কিছু প্রশ্ন এসেছিল আমাদের কাছে, এখন সেগুলোর উত্তর জানাচ্ছি। একটি প্রশ্ন এসেছিল ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা নিয়ে। সেখানে কি বিষয়ে ডাকা হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছিল। আপনারা জানেন যে গত 12 জানুয়ারি 2025 তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। আরেকটি প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। আরেকটি প্রশ্ন এসেছিল দ্বিপাক্ষিক চুক্তিগুলা পর্যালোচনা করার বিষয়ে। এ প্রসঙ্গে আমাদের উত্তর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে। একটি প্রশ্ন এসেছিল আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে কিনা সেই বিষয়ে। এ প্রসঙ্গে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 20 জানুয়ারি 2025 তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলকে মানবাধিকার লঙ্ঘনের যথাযথ তথ্য দেয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল। এ প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা বিষয়ক একটি প্রশ্ন এসেছিল আমাদের কাছে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর এর প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই জাতিসংঘের পক্ষ থেকে এ ব্যাপারে একটি লিখিত ব্যাখ্যা পাওয়ার আশা করছে। আরেকটি প্রশ্ন এসেছিল বাংলাদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূতদের নিয়োগ সংক্রান্ত। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াটি চলমান রয়েছে। কোনো কোনো মিশনে এখন রাষ্ট্রদূতের পদ আপাতত শূন্য মনে হলেও আসলে সে জায়গাগুলোতে রাষ্ট্রদূতের পদায়নের বিভিন্ন ধাপের প্রক্রিয়া চলমান আছে। রোহিঙ্গা ইস্যুতে একটা প্রশ্ন এসেছিল যে ইউএনএইচআরসি যেটা বলেছে 2021-এর পরে বাংলাদেশে রোহিঙ্গা ঢোকেনি মর্মে যে রিপোর্ট দিয়েছে এটা রোহিঙ্গা সংকট সমাধানে বিশেষ দূতকে জানানো হয়েছে কিনা, এটা তার দপ্তর অবহিত আছেন এ বিষয়ে। আমার মনে হয় গত সপ্তাহে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো আমি উত্তর দিয়েছি। এখন যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। বাংলাদেশের রাষ্ট্রদূত টু ইন্ডিয়া আমরা এগ্রিমো সিক করেছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি। আমার মনে হয় না স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। সাধারণত এগুলার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, তবে আমরা দেখি যে কখনো 3 থেকে 4 মাসের মধ্যে এগুলা হয়ে যায় সাধারণত। আপনি প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে ইতিমধ্যে জাতিসংঘের কাছে প্রতিবেদনগুলো পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের থেকে। এখন তাহলে আপনি কি কোনো টাইম লাইন দিতে পারেন কিনা যে এই সময়ের মধ্যে আমরা প্রতিবেদনটি পেতে পারি? আপনার মনে থাকবে গত সপ্তাহের ব্রিফিং আমি বলেছিলাম যে জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কিরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি, সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। ভারত ইস্যুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের হাইকমিশনারকে তো ওরা ডেকেছিল, আপনি যেটা বললেন যে ওদের বক্তব্য জানিয়েছে অবহিত করার জন্য, তো আসলে ওদের বক্তব্যটা কি সেইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইস্যুতে আসলে আমরা দুই পক্ষের রাষ্ট্রদূতদের তলব করেছি, সেই ইস্যুতে আমরা বলছি যে ইন্ডিয়া আসলে আন্তর্জাতিক নর্মকে ভায়োলেট করেছে, অন্যদিকে ইন্ডিয়া বলছে যে ওরা ঠিকই আছে, আমরা ভুল বলছি। আসলে বিষয়টা কি? তার আগে আমরা কি তলব করেছিলাম, আমরা দেখেছি আপনি খেয়াল করবেন যে আমি এখানে যে শব্দটা ব্যবহার করেছি দুই পক্ষে ডাকা হয়েছিল, সুতরাং মানে এখানে নতুন করে আর কোনো কিছু বলবো না। আর এটা অনেক বিস্তারিত একটা বিষয়, বিস্তারিত রিপোর্ট আমার কাছে নেই, এই মুহূর্তে আমি এটা নিয়ে কমেন্ট করব না। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইদানিং সময়ে বিভিন্ন স্টেজে আপনার বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, প্রকাশ করার দাবি জানানো হচ্ছে। আপনারা বলছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এইগুলো জানাবে। আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া বা হোয়াট এভার এনি কান্ট্রি যাদের সঙ্গে যাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক মানে একটি কোনো সমন্বয়কারী কোনো মিনিস্ট্রি আছে যার সব ইনফরমেশন আছে, কত কি চুক্তি হলো, কি অবস্থা, যাবতীয় বিষয়গুলো
কারণ বিষয়টা এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনারা, আমার কাছে এটা মনে হচ্ছে চুক্তিগুলো প্রকাশ করা না গেলে সেটা বলা উচিত, প্রকাশ করতে পারলে সেটাও বলা উচিত, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খেলছে, পরিবেশ মন্ত্রণালয়কে, পরিবেশ খেলছে পররাষ্ট্রকে, আমার মনে হয় এটা ঠিক না। আচ্ছা, আপনার প্রশ্ন কি ভারত বাংলাদেশ সম্পর্কে নাকি বাংলাদেশের সাথে সব রাষ্ট্রের চুক্তি সম্পর্কে? আচ্ছা, আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান এবং ওইখানে যে যদি আপনি বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে আপনার সামনে সবগুলা চুক্তি আপনি পেয়ে যাবেন। সুতরাং প্রকাশের কথা যেটা বলা হচ্ছে, ইট ইজ অলরেডি ইন দ্য পাবলিক ডোমেইন। এই প্রসঙ্গে আমার মনে হয় যে পরবর্তীতে আর প্রশ্ন করার আমি প্রয়োজন দেখছি না যে এটা প্রকাশ করা হচ্ছে কি হবে না। ইট ইজ অলরেডি ইন দ্য পাবলিক ডোমেইন। আর বাকি যেটা বললাম, যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনে করে যে এটা রিভিউ করার প্রয়োজন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টাকে উত্থাপন করবে। এখানে আমি একটু প্রবৃত্তি যাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, যে প্রশ্নটা এসেছে সেটা যদি একটু সরাসরি উত্তর পাই। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের সরকার প্রধানদের দাওয়াত দেওয়া হচ্ছে। বাংলাদেশের সরকারকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা, বাংলাদেশের সরকারের কোন প্রতিনিধিকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা? আপনি বলছিলেন যে বাংলাদেশ মিশনের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, তিনি সেটা বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ সরকারের কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা, এটা স্পেসিফিক করে জানতে চাচ্ছি। আরেকটা জানতে চাচ্ছিলাম, যেটা আরেকটা প্রশ্ন এসেছে যে এই পর্যন্ত কতজন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে কিন্তু আসেনি, সেই তালিকাটা যদি দেয়। আর বাংলাদেশ ভারত বন্দি বিনিময় প্রত্যাপন চুক্তির আওতায় চুক্তির পর থেকে কতজন ব্যক্তিকে বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছে, দেওয়া হয়নি, সেই প্রশ্নটা আমার মনে হয় আরো আগে করেছিলাম, উত্তর এখনো পাইনি। ধন্যবাদ। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন অনুযায়ী ওইখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পেয়ে থাকেন এবং এবারও সেই একই ট্র্যাডিশন ফলো করা হয়েছে। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে, সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আপনার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো, জুলাই আগস্ট পরবর্তী সময়ে বিদেশে কর্মরত প্রায় 19 জন রাষ্ট্রদূত হাই কমিশনারকে রিকল করা হয়েছিল। তাদের মধ্যে অলমোস্ট সবাই দায়িত্বভার ত্যাগ করেছেন মিশনে, বাকিরা ছুটিতে আছেন। আপনাদের মনে থাকবে যে প্রথম দিকের একটা ব্রিফিং এ আমি একটা ক্লাসিফিকেশন দিয়েছিলাম যে যারা চুক্তিতে আছেন এবং যারা রেগুলার সার্ভিসে আছেন, এবং চুক্তির কথা যেটা বলেছিলাম যে চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরে সরকারের সাথে আর তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তাদেরকে এইখানে ফেরত আসা না আসার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে আর কোনো সংশ্লিষ্টতা থাকে না। আর যারা নিয়মিত সার্ভিসে আছেন তারা বেশিরভাগই এইখানে এসে রিপোর্ট করেছেন। মাননীয় মুখপাত্র, একটা প্রশ্ন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কতজনকে ফেরত দেয়া হয়নি। এটা আমাদের মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খোঁজ নিতে পারবেন। উনি ছুটিতে আছেন, চাকরিতে ওনার তো পিএলআর এ যাওয়ার কথা। পিএলআর এ ছুটি নিতে অসুবিধা কোন জায়গায়, এই তথ্য আমাদের কাছে নেই। মাননীয় মুখপাত্র, ওই আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ভারত যে চুক্তিগুলো হয়েছে, আপনার হাতে ডান দিকে, আমার বাম দিকে, এদিকে, আপনি ডান দিকে, যে চুক্তিগুলো হয়েছে মিস ডিরেকশন। হ্যাঁ, ঠিক আছে। তো সেই চুক্তিগুলোর কপি আপনি বলেছিলেন যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখতে, আমাদের কাছে কি চুক্তিগুলো হারিয়ে গিয়েছে? মানে এই কারণেই কি আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হচ্ছে কি রেফার করছি? আপনার প্রশ্নের উত্তর, বিশেষ করে ভারতের পররাষ্ট্র আসার
ধারণা দুই পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছিল যে একটা ওয়ার্কিং রিলেশনটা আগে থেকে স্বাভাবিক হচ্ছে, আর সেটারও প্রায় মাসখানেক হয়ে গেল। এখন রিলেশনটা আসলে কোন জায়গায় টানাপোড়েন খানিকটা কমছে নাকি বর্ডার ইস্যুটা আরো খানিকটা বাড়বে? প্রথম প্রশ্ন, চুক্তি হারিয়ে গেছে কিনা। আসলে আসলে প্রশ্নের ফোকাস ছিল যে এটা কবে উন্মোচন করা হবে। উন্মোচনের বিষয় তো এখানে আর আসে না, কারণ এটা তো উন্মোচিত আছে। আর আমাদের এটা বাংলাদেশ করেছে কি না এটা এখানে সেকেন্ডারি কনসিডারেশন। প্রাইমারি কনসিডারেশন হচ্ছে যে এটা উন্মোচিত আছে কিনা, এটা পাবলিক ডোমেইনে আছে কিনা। ইট ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। যেটা আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন সেটা আবার আমাকে কেন প্রকাশ্যে আবার দেখাতে হবে? এবার আপনার হাতে বান্ধব। ওকে, তার মানে কি আপনি পরিষ্কার বলছেন বাংলাদেশ ভারতের মধ্যে কোনো গোপন চুক্তি হয়নি এর আগে? এই ধরনের কোনো মন্তব্য আমি করিনি। আমি বলেছি যে কোনো চুক্তিগুলো হয়েছে প্রকাশ হয়নি, কোনো গোপন চুক্তি আছে কি আমার জানা নাই। জি, আপনার প্রশ্নে আমি ফেরত আসছি। বাংলাদেশ সবসময় সুসম্পর্ক প্রত্যাশা করে, সব দেশের সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে, এবং বাংলাদেশের সকল কার্যক্রম এই লক্ষ্যেই সম্পাদিত হয়। সুতরাং আপনি এখান থেকে ধারণা করে নিতে পারেন বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে। মাননীয় মুখপাত্র, যে ভারতের ওয়েবসাইটে যেহেতু মানে প্রকাশ করা হয়েছে, আপনি বলছেন গোপন করার আসলে কিছু নেই, ওইখানে যা আছে সেটাকে আমরা অথেন্টিক হিসাবে ধরে নিব। কারণ দুদিন আগে আমরা দেখেছি সীমান্ত নিয়ে তারা থেকে যা বলেছে তারা সবকিছু মানে চুক্তি মোতাবেক করছে, তাহলে সেটাও কি সত্যি? এই কারণেই বলছি যে মানে এটা কি বাংলাদেশ করেছে। আমি এখানে একটু মানে এটারে কি বলে থামিয়ে দিয়ে বলি, আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য, প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। এখান থেকে আপনি ধরে নিতে পারেন যে আমার উত্তর কি হবে। না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে নাই কেন, বাংলাদেশের ওয়েবসাইটে নাই কেন, আমরা কেন নিজের বাংলাদেশের ওয়েবসাইটে পৃথিবীর কোন দেশের সাথেই বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। হ্যাঁ, সেটা কেন নাই? এটা কি আপনাদের সাথে ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে আপনার 4156 কিলোমিটার, এর মধ্যে ভারত আপনার 3271 কিলোমিটার জায়গা কাটাতারে বেড়া দিয়েছে। হ্যাঁ, তো আর শুধু বাকি আছে 885 কিলোমিটার। হ্যাঁ, এখন ভারত বলতেছে এগুলো বাংলাদেশের সাথে যে এতক্ষণ যে আলোচনা হলো চুক্তির ভিত্তিতেই দিচ্ছে, বাংলাদেশ সম্মতি দিচ্ছে, বিগত সরকারের সময় ওনারা করছে। এখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী সাহেব উনি বলেছেন যে বাংলাদেশের যে সীমান্ত রেখা যে 150 গজের ভিতরে মানে 10-12 গজের মধ্যে 160টা জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই জায়গাগুলো চিহ্নিত করে ভারতকে অবহিত করবেন কিনা যে আপনারা এই কাঁটাতারের বেড়া সরাই 150 গজের বাহিরে নিয়ে যান। এটা আপনারা কোনো চিঠি দিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন কিনা, এবং ওনারা যদি কোনো ধরনের রেসপন্স না করে আন্তর্জাতিক আদালতে আপনারা এটা জানাবেন কিনা যে কাঁটাতারের বেড়া অবশ্যই 50 গজের বাহিরে সরাতে হবে। এটা আপনারা ভারতকে বাধ্য করবেন কি? আপনি নিশ্চয়ই গতকালকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিংটা করেছেন এটাতে উপস্থিত ছিলেন, এবং ওইখানে একটা জায়গায় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি, এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।